সোলো লিভিং এপিসোড 11 আই থিঙ্ক সবাই দেখে ফেলেছেন এবং ওইখানে যখন ব্ল্যাক আর্মি সামান হয় অর্থাৎ জিনবুর শ্যাডো আর্মি, তখন কিন্তু ওইখানে জিনবু বসে সবকিছু দেখতেছিল তার শ্যাডো আর্মির মাধ্যমে এবং ফাইনালি গিয়ে সে এক্সচেঞ্জ বলে আর ওইখানেই কিন্তু আমাদের এই এপিসোডটা শেষ করে দেওয়া হয়। বাট এইটার কন্টিনিউশন আমি নিজে করব এবং আপনাদের সাথে এর পরের স্টোরিটা কন্টিনিউ করবো। সো যারা যারা স্পয়লার চান না, আগে স্পয়লার অ্যালার্ট দিয়ে দিচ্ছি। সো লেটস গো ব্রাদার। ফাইনালি জিনবু এক্সচেঞ্জ বলার পরে ব্যাটেল ফিল্ডে চলে আসে এবং ওই সময় আসে ঠিক যেই সময় সকল এস র্যাঙ্ক হান্টার তাদের হোপটা হারিয়ে ফেলেছিল এবং ওই সময় আসার পরে ওইখানে সবাই যে আমাদের এস র্যাঙ্ক হান্টার গুলো ছিল ওই সময়ে সবাইকে সে হিল করে এবং বেক ইউনহো এবং চয় জং সবাই মিলে কিন্তু এই জিনিসটা ভাবতে থাকে যে এ সবাইকে হিল করতেছে কেমনে, এবং তার সাথে চাহে ইনকে দেখানো হয় যে মর্টালি ভাবে ইনজুর আছে বর্তমানে এবং তাকে সে হিল করতে পারে না বিকজ অফ তার এইচপি 10% নিচে। এখন এইখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তার কাছে তো লাইফ অফ স্পিয়ার আছে, অর্থাৎ যে পোর্শনটা খাইয়ে তার মাকে হিল করেছিল, তো ওই পোর্শনটা সে কিন্তু এখানে ইউজ করতে পারে, বাট সে ইউজ করলো না কেন? তো এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যে এই পোর্শনটা ইউজ করার জন্য অবশ্যই তাকে 10% হেলথ রাখতে হবে, অর্থাৎ যাকে এই পোর্শন এলিক্সার অফ লাইফ খাওয়াবে তার হেলথ সর্বনিম্ন 10% থাকতে হবে, না হইলে এই পোর্শনটা কাজ করবে না। সুতরাং জিনবু ওইখানে কিন্তু এই পোর্শনটা ব্যবহার করতে পারে না এবং ফাইনালি গিয়ে ওইখানে চলে আসে আমাদের অ্যান্ট কিং। এবং এইখানে যখন অ্যান্ট কিং আসে এবং সে বলে যে ইওর কিং ইজ নট আউটসাইড, মানে সে আমাদের গোটোরিওজির কথা বলতেছিল এবং এখানে তখন বেক ইউনহো বলে তার মানে এখানে গোটোরিওজি অলরেডি ডেড। এবং ফাইনালি এখানে দ্য রিয়েল ব্যাটল স্টার্ট হয় যেখানে সাং জিনবু ভার্সেস অ্যান্ট কিং চলে আসে দুইজন সামনাসামনিতে এবং এখানে অ্যান্ট কিং এবং সাং জিনবু যখন সামনাসামনি আসে তখন এখানে অ্যান্ট কিং বলে যে ইউ আর নট দ্য কিং, মানে তার অরাটা সে ফিল করতে পারছিল না, দ্যাটস ওয়াই তাকে হিউম্যানের কিং বলতে স্বীকৃতি দিতে সে এখানে মানা করে। বাট ওইখানে যখন আমাদের অ্যান্ট কিং অ্যাটাক করে জিনবুকে, ঠিক ওই সময়ে অ্যান্ট কিং এর অ্যাটাকটা জিনবু ডস করে ফেলে এবং ডস করার সাথে সাথে সে এখানে অ্যান্ট কিং এর উপরে একটা অ্যাটাক ল্যান্ড করে আর এই অ্যাটাকটা ম্যাসিভ লেভেলের ছিল, যে অ্যাটাকের মাধ্যমে অ্যান্ট কিং এখান থেকে দূরে সরে যায় এবং ফাইনালি গিয়ে অ্যান্ট কিং এবং জিনবুর ফাইটটা স্টার্ট হয় এবং এখানে অ্যান্ট কিং তাকে মারার জন্য সকল কিছু ইউজ করতেছিল, তার যত পাওয়ার আছে। এবং বেক ইউনহো এখানে বলে যে এর সাথে আমরা ফাইট করতে পারতেছিলাম না, বাট সে একজন মেস টাইপ হান্টার হয়ে সে কিসের জন্য এরকম একটা ফাইটে ইনক্লুড হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু জিনবুকে একজন মেস টাইপ হান্টার দেখানো হয়েছে। সো দ্যাটস ওয়াই এখানে বেক ইউনহো এটা বলে। এবং জিনবু যখন ফাইট করতেছিল অ্যান্ট কিং এর সাথে তখন তারা তাদের স্পিডটা নিজের চোখে দেখতে পারতেছিল না এবং সে এখানে অ্যাডমিট করে যে আমি তো তার স্পিডটা চোখে দেখতে পারতেছিলাম না এবং তাকে তো আমি কোনোভাবে অ্যাটাক করা তো দূরে থাক, তাকে টাচ করতে পারতেছিলাম না। বাট জিনবু এখানে তার স্পিডই ম্যাচ আপ করতেছে না, সে তার স্ট্রেংথও ম্যাচ আপ করতেছে এবং অ্যান্ট কিংকে এখানে একটা কড়া টক্কর দিচ্ছে। আর এটা ভাবতে ভাবতেই ফাইনালি গিয়ে এখানে অ্যান্ট কিং কিন্তু পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং ফ্রাস্ট্রেটেড হওয়ার পরে এখানে জিনবুকে সে অ্যাটাক করে উইথ এ পয়জন এবং এই পয়জনে অ্যাটাক করার ফলে জিনবু কিন্তু মোটামুটি একটু দুর্বল কাইন্ড অফ দেখা যায় এবং অ্যান্ট কিং ফাইনালি মনে করে যে এখানে হয়তো সে তাকে হারিয়ে দিবে। বাট জিনবুর এই পয়জনটা নলিফাই হয়ে গেছে বিকজ অফ জিনবুর যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির কারণে, মানে যে প্রেসিং ছিল ওই প্রেসিং এর মাধ্যমে কিন্তু তার কাছে কোন ধরনের পয়জনই ইফেক্টিভ না। সো দ্যাটস ওয়াই এই পয়জনটাও কিন্তু সে নলিফাই করে দেয় এবং ফাইনালি এখানে অ্যান্ট কিং ভার্সেস জিনবু যখন আবারও শুরু হয় তখন এখানে জিনবু টোটালি ভাবে অ্যান্ট কিং কে ডমিনেট করতেছিল এবং অ্যান্ট কিং জিনবুর সাথে পেরে ওঠে না। তখন সে মনে করে যে তার যদি সকল কিছু স্ট্রেংথ হয় তাহলে তার সাথে এইভাবে ফাইট করার কোনো মানে হয় না, অর্থাৎ সামনাসামনি ফাইট করার কোনো মানে হয় না, তার সাথে আমি স্পিডের সাথে ফাইট করবো, অর্থাৎ অ্যান্ট কিং এর স্পিডই কিন্তু সবকিছু। সো দ্যাটস ওয়াই সে স্পিডের সাথে ফাইট করতে চায় এবং এই স্পিডের সাথে ফাইট করতে গিয়ে সে একটা ঘুষি ল্যান্ড করে আমাদের সাং জিনবুর উপরে, বাট সাং জিনবু এখানে তার ঘুষিটাও স্কেপ করে ফেলে ইজিলি। দ্যাটস ওয়াই সে এখানে মনে করে যে কিসের জন্য আমি এখানে তার সাথে পারতেছি না, আই এম দ্য কিং অ্যান্ড আমি জন্মগ্রহণই করছি শুধুমাত্র কিং হওয়ার জন্য এবং আমার পাওয়ারের কোনো লিমিটেশন নাই, দ্যাটস ওয়াই আমি সকল কিছু কন্ট্রোল করতে পারি। সো কেন আমি এই মানুষটার সাথে পারতেছি না? যখন এই জিনিসগুলো সে মনে করে তখন সাং জিনবুর সাথে কিন্তু সে মোটামুটি ভালো একটা ফাইটের ভিতরে থাকে এবং সে এইগুলা মনে করতে থাকে এবং ফাইনালি গিয়ে অ্যান্ট কিং যখন মনে করে যে আমি এই মানুষটার সাথে কোনো ম্যাচ আপই না, সুতরাং আমাকে এখান থেকে পালাইতে হবে, ঠিক তখনই সে যখন পালাইতে যাবে তখন সাং জিনবু তার স্কিল ডমিনেটর টাচের মাধ্যমে এরুকে একদম নিচে ফালাই দেয় এবং ফালাই দেওয়ার পরে সে তার উপর ফাইনাল ব্লো অ্যাটাক করে এবং সে যখন এই অ্যাটাকের মাধ্যমে সে অ্যান্ট কিংকে একদম মেরে দেয় তখন ফাইনালি গিয়ে দ্য এস র্যাঙ্ক গেট ইজ ওভার নাও। বাট এইখানে কিন্তু আমাদের চাহে ইনের হেলথটা খুবই কম ছিল, দ্যাটস ওয়াই সে মনে করে যে আমি অনেক টাইম নিয়ে ফেলেছি এই অ্যান্ট কিং এর সাথে ফাইট করতে গিয়ে, সুতরাং আমাদের এখানে কোনোভাবেই পসিবল না চাহে ইনকে হেল করার জন্য, অর্থাৎ সে কাইজেলের উপরে উঠে চাহে ইনকে নিয়ে যাইতে চায়। বাট এখানে চাহে ইনের এইচপিটা এত কম থাকে যে সে ইজিলি মারা যাইতো যদি সে কাইজেলের উপর করে তাকে কোনো হসপিটালে বা কোনো রিকভারি সেন্টারে নিয়ে যাইতো। সো এখানে সে হুকুম দেয় যে এখানে মিন বুইংইউ এর যে বডিটা আছে সেটা খুঁজো, আর এই মিন বুইংইউ খোঁজার পরে সে যখন তাকে অ্যারাইজ করতে চায় তখন সে দুইবার ফেইলিওর হয় বিকজ অফ মিন বুইংইউ এই ব্যাটেলে যুক্ত হইতে চায় না, তার ইচ্ছা নেই একজন শ্যাডো সোলজার হিসেবে আবারও ব্যাটেলে ইনক্লুড হওয়ার। তো ফাইনালি গিয়ে সে যখন মনে মনে বলে যে আমার একে বাঁচানো উচিত, দ্যাটস ওয়াই আমি তোমাকে অ্যারাইজ করবো। তো ফাইনালি গিয়ে এখানে মিন বুইংইউ অ্যারাইজ হয় এবং কোনো
ধরনের অর্ডার ছাড়াই এখানে মিন বুইন গিয়ে যায় এবং ফাইনালি চাহেইনকে হিল করে এবং ফাইনালি এখানে চাহেইন বেঁচে যায়। এবং অন্যদিকে আমাদের ইউনহোকে দেখানো হয় যে এখানে সাং জিনবুর কাছে এসে বলে এইখানে তুমি তাকে কোনোভাবে ব্যাটেলে ইনক্লুড করো না, কারণ এই মানুষটা এমন একজন মানুষ যে কোনো সময় ব্যাটেলে ইনক্লুড হইতে চাইতো না এবং এ যদি তোমার টিমে থাকে হয়তো এ মোস্ট হেল্পফুল একজন পার্সন হবে, বাট সে কিন্তু কোনোভাবে ব্যাটেলে ইনক্লুড হইতে চাইতো না যখন সে বেঁচে ছিল। সো তোমার উচিত হবে তাকে যেন সবসময় ব্যাটেলে ইউজ না করো কোনো সিরিয়াস কন্ডিশন ছাড়া। সো যেহেতু এখানে ইউনহো সাং জিনবুকে একটা রিকোয়েস্ট করে, দ্যাটস ওয়াই এখানে মিন বুইন গিয়ে যে শ্যাডোটা ছিল সেটা টার্মিনেট করে দেওয়া হয় এবং টার্মিনেট করার পরে সে বলে যে সে একজন গ্রেট মানুষ ছিল বিকজ অফ আমি কোনো অর্ডার দেওয়া ছাড়াই সে এখানে চাহেইনকে হিল করতেছিল এবং তার মেন্টালিটি ছিল সবসময় হিউম্যানিটিকে সাপোর্ট করার। সো দ্যাটস ওয়াই সে তার শ্যাডোটাকে টার্মিনেট করে দেয় এবং ফাইনালি এখানে সকলকে বলে যে তোমরা এখান থেকে চলে যাও, আমার এখানে কিছু কাজ বাকি আছে, যে কাজগুলো করার পরে আমিও আসবো। এবং সাং জিনবু অ্যান্ড কিং এর শ্যাডোটা এক্সট্রাক্ট করে এবং ফাইনালি গিয়ে এখানে আবার অ্যান্ড কুইনের শ্যাডোটাও সে এক্সট্রাক্ট করে। দ্যাটস ওয়াই এখানে যে অ্যান্ড শ্যাডো সোলজার গুলো ছিল সেগুলো সবাই এখন অ্যান্ড কুইনের কাছে চলে যায়। এখানে বেরু বলে যে এখানে যেহেতু অ্যান্ড কুইন বেঁচে আছে এবং অ্যান্ড কুইন তার নতুন জীবন পেয়েছে, সো আপনার সাথে এদের যে শ্যাডোর কানেকশন গুলো এই কানেকশন গুলো নষ্ট হয়ে অ্যান্ড কুইনের সাথে একটা স্ট্রং বন্ড তৈরি হয়ে যাবে। সো এখানে অ্যান্ড কুইন কিন্তু সেভাবে অ্যাটাকিংও না, সে কিন্তু একটা ডিফেন্সিভ বিস্ট এবং রিপ্রোডাকশনের ক্ষেত্রে তার ভূমিকা অনেক বেশি থাকে, অ্যাটাক ম্যাটার কত ভালো করে না এবং তার ব্যাটেল স্ট্রেংথ অনেক উইক। আর এইসব কথা শোনার পরে জিনবু এখানে অ্যান্ড কুইনের শ্যাডোটাকেও টার্মিনেট করে দেয়। অ্যান্ড কুইনের শ্যাডোটাকে টার্মিনেট করার পরে এখানে পিছন থেকে অ্যান্ড কিং বলে যে প্লিজ মাই কিং গিভ মি এ নেম, আর এইখানে তার নামটা দেওয়া হয় বেরু এবং সে বেরুকে বলে আমি তোমাকে মেরে ফেলেছি, তো তুমি কি এখনো আমার লিগকে ফলো করতে চাও বা আমার ডেস্টিনেশনকে ফলো করতে চাও? তো এখানে অ্যান্ড কিং এর জবাব এইটা আসে, আমি আপনার দ্বারা মারা যায়নি, বরং আমি আপনার দ্বারা আবার নতুন ভাবে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ রিবর্ন হয়েছি, আমি আপনার ডেস্টিনেশনকে ইন্টারনেটি পর্যন্ত ফলো করব। আর এই কথাটা বলার পরে এখানে জিনবু বলে যে তুমি যখন বেঁচে ছিলে এখানে অ্যান্ড কিং হিসাবে তখন এখানে কতগুলো অ্যান্ড সোলজার ছিল? সে এখানে অ্যান্সার দেয় যে 8000-এর মতো অ্যান্ড সোলজার ছিল এবং বর্তমানে বেঁচে আছে প্রায় 4600-এর মতো। সো এখানে জিনবু তাকে অর্ডার দেয় যে এখন বর্তমানে যে কয়টা অ্যান্ড সোলজার বেঁচে আছে তাদের সবাইকে তুমি মেরে দাও এবং সে একে একে করে সবাইকে মেরে দেয় মাত্র কিছু সেকেন্ডের ভিতরে। বুঝতে পারতেছেন তার স্পিডটা কতটুকু। এন্ড কিছু সেকেন্ডের ভিতরে মারার পরে সে আবারও জিনবুর কাছে ফেরত আসে এবং জিনবু তার সাথে করে এখান থেকে চলে যায় এবং চলে যাওয়ার পরে এখানে আমাদেরকে এই যে দুইটা ক্যারেক্টার দেখতেছেন এই দুইটা ক্যারেক্টারের সাথে মিট আপ করানো হয়। এই দুইটা ক্যারেক্টার কে কে সেটা বলতে পারবেন যারা মানবা পড়েছেন। সো মানবা যারা পড়েছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে এই দুইটা ক্যারেক্টারের নাম কি এবং তারা কে অরিজিনালি। তার সাথে এই ক্লিপ হ্যাঙ্গারে আই থিঙ্ক সো যে আমাদেরকে ইন্ড করে দেওয়া হবে সিজন 2, আর সিজন 2 এর এই ক্লিপ হ্যাঙ্গার যদি রাখা হয় তাহলে এখান থেকে শুরু হবে আমাদের দ্য রিয়েল স্টোরি এবং দ্য মোস্ট হাইপ স্টোরি আই থিঙ্ক সো, বিকজ অফ এইখান থেকে কিন্তু অরিজিনাল জার্নি শুরু হবে যেখান থেকে সাং জিনবু তার মূল ডেস্টিনেশনে পৌঁছাবে এবং হিউম্যানিটিকে রক্ষা করতে পারবে কিনা সেটা আমরা নেক্সট এপিসোডগুলোতে জানতে পারবো। তো আপনারা যদি চান যে এর পরের স্টোরিগুলো আমি কন্টিনিউ করি, সো 10 জন মানুষ যদি কমেন্ট করে ইয়েস লেখেন তাহলে আমি এর পরের স্টোরিগুলো কন্টিনিউ করে ভিডিও বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। সো এই ছিল আজকে পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, ততক্ষণ টাটা বাই বাই গাইস, সি ইউ अगेन।